উত্তরের তরফে সোনালী গুহর স্বামীর ওপর বিস্ফোরক স্টিং। একদম সঠিক শুনছেন। এই এপিসোডের শুরুতে সবার আগে একটা ছোট্ট ক্লিপ আপনাদের শোনাবো, ফিরবো বাকি এপিসোডটা নিয়ে। না, এটা ব্যাপারটা হচ্ছে লাস্ট মোমেন্টে যদি দিদিমণিকে খেপিয়ে দেওয়া যায়, দিদিমণি এই সময় তো ফাইনাল ডিসিশন নেবে কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না, সেখানে একটু ডিস্টার্ব হয়ে যাবে, ভারতীয় জনতা পার্টির সুবিধা হবে। এই যে কণ্ঠটা শুনলেন এই মাত্র, এটা কার কণ্ঠ, কার ভয়েস? সোনালী গুহ বোস, তার স্বামী পার্থ বোস। সেই পার্থ বোসের কণ্ঠস্বর এই মুহূর্তে আপনারা শুনলেন। শুধু এইটুকু ক্লিপ নয়, নির্ভীক উত্তর আজকে আপনাদেরকে সম্পূর্ণ ক্লিপটা শোনাবে, সম্পূর্ণ কথোপকথন শোনাবে নির্ভীক উত্তরের তরফে। আমি অনিন্দ চৌধুরী গতকাল কনফ্রন্ট করেছিলাম সোনালী গুহকে, কিন্তু তারও আগে খুব সন্তর্পণে নিজেকে তাদের বন্ধু সাংবাদিক পরিচয় দিয়ে আমি সোনালী গুহর স্বামীর সঙ্গে যোগাযোগ করি। সেই সময় সোনালী গুহর স্বামীকে একটু মিষ্টি মিষ্টি কথা বলতেই বেরিয়ে এলো তার মুখ থেকে এই বিস্ফোরক স্বীকারোক্তি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টিকিট ঘোষণার আগে যদি শেষ মোমেন্টে বিরক্ত করে দেওয়া যায়, যদি খেপিয়ে দেওয়া যায়, তাহলেই কাজ হাসিল হয়ে যাবে ভারতীয় জনতা পার্টির। এই বিস্ফোরক স্টেটমেন্ট কার মুখ থেকে? সোনালী গুহর স্বামী পার্থ বোসের মুখ থেকে। শোনাবো আপনাদেরকে সম্পূর্ণ ক্লিপ, কিন্তু তার আগে সোনালী গুহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ন্যাক্কারজনক দাবি বিভিন্ন ভাড়াটে মিডিয়া, বিজেপির পোষ্য মিডিয়ার কাছে করছে, সেখানে সে বলতে চাইছে যে সেই ব্যক্তি নাকি সোনালী গুহকে, আমি কারণ নাম নেব না, কিন্তু সেই ব্যক্তি যাকে টার্গেট করে সোনালী বলছে, সেই ব্যক্তি নাকি সোনালী গুহকে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ গর্ভপাত ঘটানোর পিল ওষুধ আনার জন্যে আন্দামানে থাকাকালীন কোনো একটি ওষুধের দোকানে পাঠায় এবং সেখান থেকে সোনালী দেবী নাকি সেই গর্ভপাত ঘটানোর ওষুধ নিয়ে আসেন। কিন্তু সোনালী দেবীর পাগলামি দিয়ে সারা পৃথিবী তো চলবে না। পাগল সোনালী দেবীর মানসিক ভারসাম্যহীন সেজে থাকা রাজনৈতিক বদমাইশ সোনালী গুহর কথা মতো এ দেশ চলবে না, এ বিশ্ব চলবে না, মেডিকেল সায়েন্স চলবে না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নথির অংশ, ভারত সরকারের একটি নথির অংশ, যেখানে ভারত সরকার স্পষ্টভাবে জানাচ্ছেন যে নো ডেডিকেটেড এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস, মানে যাকে ইসিপি বলা হয়, সেই ইসিপি 90-এর দশকে অ্যাভেলেবেলই ছিল না। কিন্তু সোনালী গুহ কালকে আমার সঙ্গে কথোপকথনে বলেছেন যে 1993-94 সালে তাকে ওই ব্যক্তি, আমি নাম নিচ্ছি না, ওই ব্যক্তি তাকে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল আনার জন্য ওষুধের দোকানে পাঠিয়েছিলেন 93-94 সালে। আপনি যে আন্দামানের ঘটনা বলছেন এটা কোন সালের? ওই 93-94 সালে। 93-94। আমি একটু ভারত সরকারের নথি অনুসারে আপনাদেরকে ক্রোনোলজিটা বুঝিয়ে দিচ্ছি। গর্ভপাত ঘটানোর যে ক্যাপসুল, যে মেডিসিন, সেটা কিভাবে ভারতবর্ষে এলো। এর আগে সরকারি আধিকারিকদের কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে এই ধরনের ব্যবস্থা থাকলেও, যাকে ওটিসি বলা হয়, মানে ওভার দ্য কাউন্টার যে ওষুধ বিক্রি করা যায়, সেটার ইভলিউশনটা কিভাবে হলো ভারতবর্ষে একবার বলে দেবো আপনাদের। 2001 দ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল, মানে যেটাকে ডিসিজিআই বলা হয়, অ্যাপ্রুভড লেভোনরজেস্ট্রেল অ্যাজ আ ডেডিকেটেড প্রোডাক্ট for emergency contraception in 2001. ECP মানে emergency contraceptive pills were introduced into the National Family Welfare Program in 2003. 2003-এ ন্যাশনাল ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রামে এই এমার্জেন্সি কনসেপটিভ পিলকে ইনক্লুড করা হয়। ওভার দ্য কাউন্টার, যেটা এই মাত্র আপনাদের বলছিলাম, ওটিসি, যে দোকানে হাতে হাতে বিক্রি হবে, যেটা সোনালী গুহ বলছিল যে অমুক ব্যক্তির জন্যে সেই গর্ভপাতের ওষুধ নাকি হাতে হাতে ওষুধের দোকান থেকে আন্দামানে সোনালী পাগলি নিয়েছিল। সেই হাতে হাতে মানে ওভার দ্য কাউন্টার became available without a prescription in India in 2005. সোনালী বলছেন 1993-94, আর এটা ভারতবর্ষে শুরুই হয়েছে 2005-এ। আন্দামানটা কি ভারতবর্ষের বাইরে?
আন্দামানটা কি ভারতবর্ষের অংশ নয়? নাকি আন্দামানে সোনালী পাগলির রাজনৈতিক মালিকরা গর্ভপাতের ওষুধ বানানোর ফ্যাক্টরি দিয়েছিল? এটা জানতে চাই আমি সোনালী পাগলির কাছ থেকে। সোনালী পাগলি, নির্ভীক উত্তরের কাছে তুমি এক্সপোজ। সোনালী পাগলির স্বামী নির্ভীক উত্তরকে বন্ধু সাংবাদিক ভেবে কি কি বলে দিল, এন্টায়ার কল রেকর্ডিং আপনাদের সামনে। সোনালী পাগলির কেস ক্লোজড, কিন্তু না, নির্ভীক উত্তর সোনালী পাগলির এই মিডিয়া বাদরামি বন্ধ করলেও নির্ভীক উত্তর শেষ পর্যন্ত লড়বে যতক্ষণ না সোনালী পাগলি গ্রেপ্তার হচ্ছে। মানসিক ভারসাম্যহীন মানুষদের প্রতি আমাদের পূর্ণ সম্মান, আমাদের পূর্ণ সহমর্মিতা, তারাও আমাদের সহনাগরিক। কিন্তু মানসিক ভারসাম্যহীন সাজার মধ্যে দিয়ে রাজনৈতিক বদমাইশি করা সোনালী পাগলিদের বিরুদ্ধে নির্ভীক উত্তর শেষ দেখে ছাড়বে। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী। শুনুন কি বলছে বিস্ফোরক স্টিং এ সোনালী পাগলির স্বামী পার্থ বোস। এখনো ওঠেননি? না, আপনাকে ধরিয়ে হবে। ও আচ্ছা, এমনি মানে ওনার শরীর ঠিক আছে তো আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, আপনার সঙ্গে একটা মিনিট একটু কথা বলতাম পার্থবাবু। আমি আগেরবার আপনার নামটা খেয়াল করিনি। বলছি যদিও এখন সোনালী তো প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজনীতিতে থাকলেও প্রত্যক্ষভাবে সেভাবে নেই, মানে কোনো দলে সেভাবে উনি ভারতীয় জনতা পার্টি জয়েন করলেও সেভাবে ফ্রন্ট লাইন রাজনীতিতে উনি নেই। কিন্তু যেহেতু অসুস্থতার কারণে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেটা তো যে কারোর হতে পারে। কিন্তু বর্তমান সময়ে যে ওনার ইন্টারভিউ গুলো সারফেস করছে চারিদিকে, বিভিন্ন ডিজিটাল পোর্টাল বা টেলিভিশন চ্যানেলেও দেখা যাচ্ছে, এই বক্তব্যগুলো নিয়ে মানে আপনি ওনার স্বামী, সেই হিসেবে আপনি ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের সাক্ষীও বটে। আপনার ব্যক্তিগতভাবে আপনার কি মনে হয়? ও আমি একটা জায়গায় ওর সাথে ডিফার করছি, সেটা হচ্ছে বাকি ওর সব যন্ত্রণাই আমি ওর সঙ্গে আছি। ওই ইয়ের আপনার আন্দামানের ব্যাপারটা না বললেই পারতো, এটা আমি বলতে পারি। আমি বুঝতে পেরেছি, মানে যেটা রিসেন্টলি প্রেগন্যান্সির বিষয়টা, হ্যাঁ, ওটা না বললেই পারতো। আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেছেন, অনেকটাই কাছ থেকে দেখেছেন। হ্যাঁ, মমতার সাথে দীর্ঘদিন আমার সম্পর্ক। তা সেই জায়গায় থেকে আমাকে দুবারের কাউন্সিলর করেছে, 4বার টিকিট দিয়েছে। একদম একদম, সেই জায়গা থেকে আপনি কি এটা বিশ্বাস করেন যেটা সোনালীজি বলছেন? কোনটা? এই প্রেগন্যান্সির বিষয়টা। আমি একটা কথা বলবো এই ব্যাপারে, আমি যদি আপনি না জিজ্ঞেস করেন সেটাই ভালো হয়। এটা বিশ্বাসযোগ্য হলেও, এটা বিশ্বাসযোগ্য যদি হয়ও, তাহলে এটা না বলা উচিত। উনি যেটা বলছেন সত্যি কথা বলছেন। না না, হট করে আন্দামানে গেল কলকাতা ছেড়ে, এটা না বললেই পারতো। বারবার করে আমি বলছি, এটা না বললেই পারতো। দিদির প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে। রাজনৈতিক লড়াই থাকতে পারে, কিন্তু শ্রদ্ধা ভক্তি তো কমে না। রাজনীতিতে উনি না আসতে পারেন, উনি ঘৃণার চোখে দেখতে পারেন, কিন্তু আমার দিক দিয়ে অন্তত মমতাদির প্রতি পূর্ণ আস্থা এবং ভক্তি আছে। হঠাৎ এত বছর বাদে এই ধরনের উক্তি, এটা কি কোনো রাজনৈতিক প্রত্যাশা বা রাজনৈতিক চাপ থেকে? রাজনৈতিক চাপ না, এটা হচ্ছে বা এমনটা বললে ভারতীয় জনতা পার্টি আমাকে আরো বেশি ইম্পর্টেন্স দেবে, এরকম কোনো বিষয়? না না, এটা ব্যাপারটা হচ্ছে লাস্ট মোমেন্টে যদি দিদিমণিকে খেপিয়ে দেওয়া যায়, দিদিমণি এই সময় তো ফাইনাল ডিসিশন নেবে কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না, সেখানে একটু ডিস্টার্ব হয়ে যাবে, ভারতীয় জনতা পার্টির সুবিধা হবে।